This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠিকানা ৫ নম্বর সুনেহেরি বাগ। নৈশভোজের টেবিলে হাজির দেশের বিরোধী শিবিরের তাবড় নেতারা। এক টেবিলে বসে রয়েছেন কানিমোঝি, সুপ্রিয়া সুলে, ডেরেক ওব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই টেবিলেই চেয়ারটা টেনে নিয়ে বসে পড়লেন ওই নৈশভোজের হোস্ট তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আরেকটি দৃশ্য, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে এগিয়ে আসছেন সোনিয়া গান্ধী। জিজ্ঞেস করছেন কেমন আছেন মমতা। কেউ কেউ বলবেন ইন্ডিয়া জোটে তো এই সৌজন্য স্বাভাবিক, কিন্তু বাংলার বিধানসভা ভোটের যখন আর মাত্র ৭-৮ মাস বাকি, তার আগে এই দৃশ্যগুলো নজর কাটছে রাজনৈতিক বিশ্লেষকদের। কংগ্রেস কি সত্যি তৃণমূলের কাছাকাছি আসছে? ২০১১-র পর আবারও হাতে হাত রেখে লড়াই। শাসক দলে ক্ষমতায় থাকা তৃণমূলের কি কোনো লাভ হবে এতে? এই নিয়েই আজ কথা বলবো দ্য ব্রিফিং রুমে। আমি আছি তন্নিষ্ঠা। ৭ আগস্টের নৈশভোজ, সেই গল্পটা তো পুরনো, যেটা একটু আগেই আপনাদের বললাম। ইতিমধ্যেই সামনে এসেছে আরও কয়েকটা নতুন ছবি। সোমবার দেশের মানুষ দেখল কিভাবে তৃণমূল সাংসদদের রীতিমতো আগলে রাখলেন রাহুল গান্ধী। মিতালি বাগ বা মহুয়া মৈত্র অসুস্থ হয়ে পড়ায় তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দেশের বিরোধী দলনেতা। নেতৃত্বে থেকেও অন্যান্য বিরোধী দলের নেতা নেত্রীদের এগিয়ে দিল কংগ্রেস। আর এই সব ছবি দেখেই প্রশ্নটা কিন্তু আরও স্পষ্ট হচ্ছে। কেউ কেউ বলছেন পিকচার তো আভি বাকি হ্যায়। গত সপ্তাহে ফোন করে মমতা ও অভিষেককে নিজের বাসভবনে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন রাহুল গান্ধী। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই পৌঁছে যান সদ্য লোকসভার দলনেতা হিসেবে দায়িত্ব পাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে রাহুলের সঙ্গে প্রায় মিনিট ৫০ কথাও হয় তাঁর। এরপর আরও একটি আমন্ত্রণ পেয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ১ সেপ্টেম্বর বিহারে বিরোধীদের সমাবেশ রয়েছে, আর সেখানে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও আমন্ত্রণ জানিয়েছেন রাহুল গান্ধী। তবে কি সত্যি কোনো জোটের ইঙ্গিত? অভিষেকের উত্তর কিন্তু একেবারে স্পষ্ট। তৃণমূলের জন্য যদি কেউ এক পা হাঁটে, তৃণমূল তার জন্য এক পা হাঁটে, কিন্তু আমাদের প্রায়োরিটি হচ্ছে বেঙ্গল। আমাদের সমর্থনে যারা আমাদের জন্য এক পা হেঁটেছে, আমরা তাদের জন্য হাঁটব। আমাদের কোনো ইগো নেই কারোর সাথে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছি। একটি বাক্যে উত্তর দিয়ে অভিষেক আদতে কি বোঝালেন? তৃণমূল তবে কি সত্যি কংগ্রেসের দিকে এক কদম এগোনোর কথা ভাবছে? জাতীয় স্তরে তৃণমূল আর কংগ্রেস কি কাছাকাছি এলো না? আপনারা কোন ক্যালেন্ডার মেনটেন করেন? মানে সম্বুধ শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, অথবা জোয়ার ভাটা, জোয়ার অথবা অমাবস্যা পূর্ণিমা। এখন আপনাদের হিসাব মতো তো আমাদের এটা হতে পারে না। যেটা জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়ে থাকে, সেটা মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস, সেটা প্রমাণিত। ফলে বিজেপির দেশবিরোধী, জনবিরোধী, বিভিন্ন রাজ্যের বিরুদ্ধে যে নীতিগুলো, তো তার বিরুদ্ধে সব ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল শক্তি যে প্রতিবাদ করছে, আন্দোলন করছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটা শুরু করছেন, তাতে সবাই সঙ্গে থাকতে পারে। বোঝাই যাচ্ছে হ্যাঁ বা নাতে উত্তর দিতে চাইছে না তৃণমূল। একটু পিছনে ফিরে যাই ২০২৪-এ। লোকসভা নির্বাচনের আগে বেশ তোড়জোড় করে ইন্ডিয়া জোট তৈরি হলো, কিন্তু সেই জোট তৈরি হওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট বলে দিয়েছিলেন রাজ্যে তিনি কোনো জোটে থাকবেন না। মূলত বিজেপি বিরোধী একটা শক্তি তৈরি করার উদ্দেশ্যে কিন্তু এই ইন্ডিয়া জোট তৈরি করা হয়েছিল। কিন্তু জোট হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে রাজ্যে তিনি একাই লড়বেন, কারণ তার যুক্তি ছিল যে দেশের যেখানে যে আঞ্চলিক দল শক্তিশালী সেখানে সেই লড়বে, আর সেভাবেই বিজেপির বিরোধিতা করা হবে। সেভাবে লোকসভা ভোটে একাই লড়েছিল তৃণমূল। এবার আসছে ২০২৬-এর বিধানসভা নির্বাচন। যদি ধরে নেওয়া যায় যে বিধানসভা ভোটে কংগ্রেস তৃণমূল কাছাকাছি আসছে, তাহলে প্রশ্ন উঠছে যে লোকসভা ভোটে যেটা করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভা ভোটে
কেন তৃণমূল এরকম একটা বিষয় ভাববে? কেন জোটে যাওয়ার কথা ভাববে তৃণমূল? বিশ্লেষকরা বলছেন কংগ্রেসের পাশে থাকলে রাজ্যে তৃণমূলের বিরোধিতা কিছুটা কমবে, অন্তত একটা দল পাশে চলে আসবে, এতে কিছুটা লাভ হবে তৃণমূলের। তবে সব থেকে বড় বিষয় হলো সংখ্যালঘু ফ্যাক্টর। বিশ্লেষকরা অন্তত তেমনটাই মনে করছেন। রাহুল অভিষেকের যে ছবিগুলো ঘিরে সম্প্রতি চর্চা সূত্রপাত ঘটিয়েছে, তাতে রাজনীতির কারবারিরা মনে করছেন এর পিছনে একটা বড় ফ্যাক্টর হলো সংখ্যালঘু ভোট। তৃণমূল কংগ্রেস যে রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংককে কতটা গুরুত্ব দেয় তা বলার অপেক্ষা রাখে না। রাজ্যে কংগ্রেসের যতটুকু ভোট বেস আছে তার সিংহভাগ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়। ভোটের অঙ্কেই বা ভোটের ফলাফলের অঙ্কেই সেটা স্পষ্ট। গত লোকসভা নির্বাচনে বাংলা থেকে একটি মাত্র সাংসদ পদ পেয়েছিল কংগ্রেস এবং ৫% মতো ভোট গিয়েছিল কংগ্রেসের ঝুলিতে। তার সিংহভাগটাই ছিল কিন্তু সংখ্যালঘু। আমরা জানি যে কংগ্রেসের যে ভোটার বেস যেটা মূলত আছে মালদা, মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুরের মতো জেলায়, সেখানে কিন্তু ভোটারদের অনেকটা অংশই সংখ্যালঘু। ফলে প্রশ্ন উঠছে যে সেই ভোট ব্যাংকে কি হাতে রাখতে চাইছে তৃণমূল? তৃণমূল কি চাইছে যে একটা সংখ্যালঘু ভোটও যেন বাইরে না যায়? মমতা ব্যানার্জি বুঝতে পারছে তার পায়ের তলার মাটি দুর্বল হয়ে যাচ্ছে, তাই কংগ্রেসকে তোল্লা মেরে যদি কংগ্রেসের প্রশংসা করে মুসলমান ভোটটাকে আমার পক্ষে রাখা যায়, এটা তার নতুন ঢপ, তার নতুন কৌশল। আবার বিজেপি বলছে অন্য কথা। অনেক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বুঝতে পারছেন যে একা কমব্যাট করতে পারবেন না। 11 সালে যেমন চেয়েছিলেন যে একটা ভোটও যাতে এদিক ওদিক না যায়, ঠিক সেরকমভাবে এখনো উনি চাইছেন কংগ্রেসের ভোটটাকে অ্যাকুমুলেট করতে। কিন্তু আমি বিশ্বাস করি একজনও প্রকৃত মনে প্রাণে কংগ্রেস করা মানুষ আর যাই হোক তৃণমূলকে ভোট দেবে। গত সপ্তাহের ওই নৈশভোজ থেকে চর্চা শুরু হলেও চলতি বছরের 21শে জুলাই থেকে কিন্তু আদতে জল্পনার সূত্রপাত। ইলেকশন কমিশনে পুরো বিজেপির লোকে ভর্তি। ইডির লোকদের বলছে তৃণমূল দেখে গ্রেপ্তার করো, সিবিআইকে বলছে তৃণমূল দেখে গ্রেপ্তার করো। সিপিএম যে এত চুরি ডাকাতি করলো, এত মানুষ খুন করলো, একটাও গ্রেপ্তার হয়েছে? একটাও গ্রেপ্তার হয়েছে? যদি বিজেপির সাথে বোঝাপড়া না থাকে, হয়েছে? হয়নি। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে মাথা নত করে না, মাথা নত করবে না। আমরা মাথা নত করি মানুষের কাছে। 21-এর মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বিজেপি ও সিপিএম এর বিরুদ্ধে যতটা গলা চড়ালেন, কংগ্রেসের বিরুদ্ধে নয় কেন? এমন প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে বিগত কিছুদিন ধরে ঘোরাফেরা করছিল। অথচ রাজ্যে তো তৃণমূলের সমীকরণ মোটেই মধুর ছিল না। বিশেষত অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীন কখনোই তিনি তৃণমূলের পাশে থাকতে চাননি। এমনকি তৃণমূলের পাশে থাকবেন না বলে কংগ্রেসের হাইকমান্ডকে পর্যন্ত জবাব দিতে ছাড়েননি অধীর। জোট রাজনীতিতে গুরুত্ব দিয়ে লোকসভা ভোটের আগে যখন মল্লিকার্জুন খাড়গে অধীর চৌধুরীকে সতর্ক করেছিলেন, তখনও অধীর সাফ বুঝিয়ে দিয়েছিলেন মমতাকে কোনো খাতির করতে পারবেন না তিনি। অধীরের অনুগামীদের অবস্থান নিয়েও তাই প্রশ্ন থাকছে। তবে অধীর গত লোকসভা নির্বাচনে জিততে পারেননি, বর্তমানে তিনি আর প্রদেশ সভাপতি পদেও নেই। সেই অধীর জমানা শেষ হওয়ার কার্যত যখন শেষ, তখন কি সমীকরণ বদলে যাচ্ছে? জানি না, কোথাকার কোনো আষাঢ়ে গল্প থাকলে জানি না, যখন হবে তখন বলবেন। 50 মিনিট কেন, 5000 মিনিট গল্প করতে পারেন। আমার জন্য কখনো রাহুল গান্ধীর কাছে তৃণমূলের নেতা যেতে পারেনি এমন তো নয়। তৃণমূলের নেতা, মন্ত্রী সকলের সঙ্গে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী অনেক বেশি পরিচয় ছিল, অনেক যাতায়াত ছিল। খার্গের সঙ্গে অনেক যাতায়াত ছিল। খার্গেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার জন্য মমতা ব্যানার্জি প্রস্তাব দিয়েছিলেন। অতএব এটা কোনো তো যুক্তি হতে পারে না। অধীর চৌধুরীর সঙ্গে অধীর চৌধুরী থাকার জন্য কোনো বাধা ছিল? অধীর চৌধুরী থাকার জন্য কোনো বাধা থাকার তো কথা ছিল না। আজকে অধীর চৌধুরী নাই, বাধা কাটিয়ে সব করে নিন। এখানেই আর একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যদি তৃণমূল এবং কংগ্রেস সত্যি কাছাকাছি আসে, তাতে কংগ্রেসের কি লাভ? প্রায় 40 বছর আগে বাংলার শাসন ক্ষমতা থেকে চলে গিয়েছে কংগ্রেস, এবং সাম্প্রতিককালে কংগ্রেস যে বাংলা নিয়ে খুব একটা মাথা ঘামায়নি সেটাও মোটামুটি বোঝা যায়। কারণ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর মতো ব্যক্তিত্বকে সেভাবে কোনোদিন কোনো ভোটে
প্রচারে আসতে দেখা যায়নি বাংলায়। কিন্তু তারপরও সাম্প্রতিককালে কেন এভাবে পরপর মমতাকে আমন্ত্রণ জানানো হচ্ছে? কেন এতটা সৌজন্য? কেন এতটা বন্ধুত্বপূর্ণ আচরণ? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এতে কংগ্রেসেরও কিছু লাভ হতে পারে। কি লাভ? যদি ধরে নেওয়া যায় যে কংগ্রেস এবং তৃণমূল একসঙ্গে জোটে লড়াই করে ক্ষমতায় আসে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে জোট সরকার হিসেবে কংগ্রেস এবং তৃণমূল থাকবে, অর্থাৎ শাসন ক্ষমতায় থাকবে কংগ্রেস। সেক্ষেত্রে সেটা কংগ্রেসের জন্য একটা অস্তিত্ব রক্ষাও বলা যেতে পারে এবং পায়ের তলায় জমি পাওয়াও বলা যেতে পারে। আবার জাতীয় রাজনীতিতে রাহুল গান্ধীর ক্ষেত্রে এটা আরও অনেকটা সুবিধাজনক হবে, কারণ রাহুল গান্ধী যে লড়াইটা লড়ছেন, রাহুল গান্ধী বিরোধীদেরকে সঙ্গে নিয়ে নেতৃত্ব দিয়ে যে বিজেপির বিরুদ্ধে লড়াইটা লড়ার চেষ্টা করছেন, সেখানে কিন্তু এটা একটা অন্যতম হাতিয়ার হবে যে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় থাকা। সেক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় থাকে, সেক্ষেত্রে বিধায়ক থাকলে তাদের মন্ত্রী থাকতে পারে, সেক্ষেত্রেও একটা জোর বাড়তে পারে কংগ্রেসের। এক্ষেত্রে কংগ্রেস লাভবান হবে। আর আরেকটা বিষয় যেটা মনে রাখতে হবে যে এই পুরো জোট, যে জোটের পরিকল্পনা বা ধারণা, সেটা কিন্তু পুরোটাই এই হাইকমান্ডের চোখ দিয়ে দেখা হচ্ছে। আমি একটু আগেই বললাম যে অধীর চৌধুরী যখন প্রদেশ সভাপতি ছিলেন, তিনি কিন্তু কখনোই এটা চাননি এবং তিনি বারবার এই কথাটাকে হাইকমান্ডের কানে তোলার চেষ্টা করেছিলেন যে বাংলায় কংগ্রেসের কর্মীরা তৃণমূলের হাতে মার খাচ্ছে, সেখানে কেন আমরা তৃণমূলের পাশে দাঁড়াবো। কিন্তু ক্রমশ যে দিকে যাচ্ছে বা রাজনৈতিক যে জল্পনা তৈরি হয়েছে, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে সেই হাইকমান্ডের চোখ দিয়ে, অর্থাৎ রাহুল গান্ধীদের চোখ দিয়েই দেখা হতে পারে এই পুরো রাজনৈতিক সমীকরণটা। তবে শুধুই কি অধীর জামানায়? অধীর জামানা শেষ হয়ে যাওয়ার পরও তৃণমূলের সঙ্গে সম্পর্কে খুব একটা বদল হয়নি কংগ্রেসের। সাম্প্রতিককালে আরজিকর কাণ্ড থেকে কসবা গণধর্ষণ, সব ইস্যুতেই পথে নেমে তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সেক্ষেত্রে এবার কি সেই অবস্থান বদল হবে? যে নির্দেশ আমাদের কাছে হবে, আমরা সেই নির্দেশ মতো কাজ করব। আমাদের কাছে রাজনীতিতে শত্রু মিত্র নয়, আমাদের কাছে মানুষের শত্রুতা যারা করবে, মানুষের বিরুদ্ধে যারা যাবে, যখন উন্নয়ন হবে না, মানুষ যখন কষ্ট পাবে, কংগ্রেস তখন রাজপথে এসে দাঁড়াবে। শেষ পর্যন্ত কি বলল হাইকমান্ড? আমি মনে করি 294টায় আমি লড়াই করব। আমার কাছে বাঁদিক ডানদিক কোনো জোটের ভাবনা নেই, সামনের দিকের ভাবনা 294, কংগ্রেসের হাত, কংগ্রেসের পতাকা, যেটা বহু জায়গায় নেই। বাকিরা কে কি বলছেন আমি জানি না, আমাকে দল বলেছে দলকে শক্তিশালী করতে। তবে প্রদেশ নেতৃত্ব যাই বলুক, বিহারের সমাবেশে যদি মমতা এবং অভিষেক সত্যি যান, তাহলে প্রশ্ন রয়েই যাবে যে বাংলাতেও কি ভোট প্রচারে আসবেন রাহুল কিংবা সোনিয়া? কংগ্রেস কি মনে করছে বাংলায় অন্তত অস্তিত্বটুকু টিকিয়ে রাখার জন্য তৃণমূলের হাত ধরা জরুরি? রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই আমরা দেখেছি যে বারবার বদলেছে বিরোধী জোট। কংগ্রেসকে সঙ্গে নিয়েই কিন্তু প্রথমবার সিপিএমকে ক্ষমতাচ্যুত করেছিল তৃণমূল, সেটা 2011। পরের বার অর্থাৎ 2016 সালে সিপিএম নয়, সেই কংগ্রেসই হয়ে গেল রাজ্যের প্রধান বিরোধী দল, যখন বিরোধী দলনেতা হলেন আব্দুল মান্নান। এরপর এলো 2021, সেখানে আবার অন্য এক সমীকরণ তৈরি হলো কংগ্রেস সিপিএম আইএসএফ জোট। তাতে না তো লাভ হলো সিপিএম এর, না কংগ্রেসের। সবাই শূন্যে নেমে যাওয়ায় প্রধান বিরোধী দল হয়ে উঠল বিজেপি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার আসন্ন 2026-এর ভোট, পুরনো জোট সঙ্গী সিপিএমকে ছেড়ে তৃণমূলের হাত ধরবে কংগ্রেস। সিপিএম কি একটু চিন্তায় পড়েছে? সর্বভারতীয় ক্ষেত্রে, সংসদীয় রাজনীতির ক্ষেত্রে বিজেপি বিরোধী সবাইকে এক মঞ্চে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। মমতা ব্যানার্জি তৃণমূল জন্মলগ্ন থেকে এরকম আছেন, কলকাতায় ভাষায় ঢালকো বাবু ঢালকো, জিদের শুরু ওদের ঢালকো। এখন ওইদিকে শুরু আছে, ওইদিকে গেছেন, এখন এদিকে শুরু থাকলে এদিকে চলে আসবে। এদিকে 2021-এর নির্বাচনে ঘাসফুলের জয়ের পথে তেমন কোনো কাঁটা না থাকলেও আসন বাড়িয়ে কিন্তু অক্সিজেন পেয়েছিল বঙ্গ বিজেপি। এবার কি সেই অক্সিজেনটুকু কেড়ে নিতে চাইছে তৃণমূল? তাই এই জোটের জল্পনা। তবে 294-এর অঙ্কে কিন্তু শূন্যের হিসেব কষে বুঝিয়ে দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। শূন্যর সঙ্গে শূন্যের যোগফলও শূন্য, শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে তার ফলও শূন্য।
মানুষ বুঝে গেছে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, তাই মানুষ এবার আর ওই নো ভোট টু বিজেপি এসবে অংশগ্রহণ করবে না। তবে আমরা যে ছবিগুলো নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম বা যে ছবিগুলো সামনে আসছে যার জন্য এতটা জল্পনা তৈরি হচ্ছে, সেই জোটের আদৌ কোনো ভবিষ্যৎ আছে কিনা, আদৌ এই জোট বাস্তবায়িত হবে কিনা সেটা কিন্তু বলার সময় এখনো আসেনি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গোটা বাংলা ঘুরে রাজনীতি করতে পছন্দ করেন, ভোট প্রচার করতে পছন্দ করেন। তাই তিনি ভোটের ঠিক আগেই হয়তো ঠিক করবেন যে কি করলে বাংলায় শাসন ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে তৃণমূল, নিরঙ্কুশ ক্ষমতায় আবারও আসতে পারবেন তিনি। ঠিক যেরকম ইন্ডিয়া জোটের সময়, ইন্ডিয়া জোট তৈরি হওয়ার সময় আমরা দেখেছিলাম যে কিভাবে কংগ্রেস, সিপিএম, তৃণমূল এক পংক্তিতে দাঁড়িয়েছিল, তুমুল আলোচনা হয়েছিল রাজনীতিতে, কিন্তু শেষ পর্যন্ত বাংলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন। তার প্রচারে, তার ভোটে একেবারে বুঝিয়ে দিয়েছিলেন যে বাংলায় তৃণমূল তারা শাসক, আর সিপিএম, কংগ্রেস সবাই বিরোধী। এক্ষেত্রেও ভোটের এখনও বেশ কিছুটা সময় বাকি আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন হয়তো শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন। এই সমস্ত খবরে নজর রাখতে দেখতে থাকুন TV9 বাংলা ডিজিটাল।